গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার অ্যাট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি চলে এসেছি কালকুটের লেখা কোথায় পাবো তারে, সেই অপূর্ব অপূর্ব সুন্দর বইটা থেকে আবার কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমরা আগের দিন দেখলাম নয়াবাজি, ওই ছোট বাচ্চা ছেলেটা হঠাৎ করে বুড়িগঙ্গার অতলের দিকে এগিয়ে চলেছে। সে দিকভ্রষ্ট হয়েছে। ছোট ছেলে না জানে কোথায় চলেছে, না জানে নৌকা চালানোর কারিকুরি। দেখি সামনে কি হয়। আবার চিৎকার, এবার কয়েকজনের একসঙ্গে। তারপরেই ঠক করে কি যেন একটা ডিঙার উপর এসে পড়ে। পরেই ডিঙা ঠেলতে থাকে একপাশে। ঠেলতে ঠেলতে কালো ছায়াটার কাছ থেকে সরিয়ে দেয় অনেক দূর। গলা শোনা যায়, কে হে তুমি ব্যাতরিবত লোক, নাও বাইতে জানো না? আর একজনের গলা শোনা যায়, একটা ছোট ছ্যামড়া দেখি ডিঙায়। আগের গলা, জিগাও তো যায় কই? পরের গলা, কি হে তুমি যাওন কোনখানে? তখন নয়া মাঝিটি বুঝতে পারে কালো ছায়াটি প্রকাণ্ড এক নৌকা, হাতির মতো তার ছইয়ের পিঠ। তবে কোষা ডিঙা যে টানে চলেছিল সেই টানে ধাক্কা লাগলে এতক্ষণে মোচার খোলা ছত্রখান। তাই লম্বা লগি দিয়ে ঠেলে মাঝিরা সরিয়েছে। নয়াবাজি এবার জবাব দেয়, ডিঙাটা আপনিই জায়গা, আটকাইতে পারি না। সর্বনাশ। প্রথম গলাটাই আবার শোনা যায়, কাগো পোলা তুমি, নদীতে ডুববার চাও নাকি? শিগগির লগিটা ধরো। নয়া মাঝি তখন বড় নৌকার লগিটা চেপে ধরে। মাঝিরা টেনে বড় নৌকার কাছে নেয়। জিজ্ঞাসা করে, দড়ি আছে নি? নয়া মাঝি তার ডিঙার দড়িটা বাড়িয়ে ধরে। একজন দড়ি নেয়, আর একজন হাত বাড়িয়ে বলে, আইও। ছেলেটি হাত বাড়িয়ে দিতেই একজন তাকে বড় নৌকায় টেনে তোলে, তুলে একেবারে ছইয়ের ওপরে পাঠায়। সেখানে হাল মাঝির কাছে তাকে বসায়। ছেলেটি দেখে মাঝিরা ডিঙা বেঁধে নেয় বড় নৌকার গায়ে। তারপরে ছইয়ের ওপর আসে বাতি। চার মাঝি বাতি তুলে তাকে দেখে। নয়া মাঝিটির নজর তখন পুবে, যেখানে বুড়িগঙ্গা হারিয়ে যাচ্ছে একটু একটু করে। চোখে তার অন্ধকার, জল আসে কি না আসে। ভাবে, এ যাত্রা হলো না, আবার কবে কে জানে। 2 পয়সা নয়, এবার 4 পয়সা চাই। 2 ঘন্টার কমে হয় না। আর 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 পাঠশালার ছুটির পরে নয়, আগে পাঠশালা পালিয়ে। ইতিমধ্যে মাঝিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়ে গিয়েছে। কাদের ছেলে সে, কোথায় যাবে, ভয় নেই, শীত নেই, মনীষী কিনা হে তুমি? একে একে সব কথার জবাব দেয় ছেলেটি। মাঝিরা বকা ধমক করে, আবার খ্যাক খ্যাক করে হাসে, হুঁকা টানে, জানায় তারা যাবে শহরের নবাবপুরের কাছে মালপত্র বোঝাই করতে। বুড়িগঙ্গায় যেতে চাওয়া মাঝিটির কপাল ভালো, এদের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। এখন নৌকা চলেছে বুড়িগঙ্গার স্রোতের টান। তবু হাল মাঝি বুড়া বলে, জনা দুয়ে দড়ি মার হে, পোলাটারে আউ গাইয়া দেও আগে। ছোট ছেলেটি চিনতে পারে না এরা হিন্দু না মুসলমান। হাল মাঝিটির দাড়ি ভর্তি মুখ, হাসে কিনা বোঝা যায় না। ভুরুক ভুরুক হুঁকা টানে, আর এক নজরে তাকিয়ে থাকে ছেলেটির দিকে। চোখ দেখলে অনেক সময় হাসি বোঝা যায়। ছেলেটির মনে হয় হালমাঝি যেন হাসে। তারপর এক সময় হালমাঝি যেন রহস্য করে জিজ্ঞাসা করে, ওই যাইতে চাইছিলা বাসি? বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গার কোনখানে? বুড়িগঙ্গায়। এর বেশি সে আর বলতে পারে না, বলতে জানে না। মাঝি জিজ্ঞাসা করে, কেন, কি আছে সেইখানে, কিসের খোঁজে? জানি না। জানো না? বুড়া মাঝি খলখল করে হেসে ওঠে। অন্য মাঝিদের হেঁকে বলে, শোন, পোলায় কই যায় কি চায় জানে না। সকলেই হাসে, কিন্তু কেউ খবর রাখে না ছেলেটির বুকে তখন কত অন্ধকার। তেমন অন্ধকার তখন দোলাই খালে, বনে, গাছে, মন্দিরে, ঘাটেও নামেনি। বুড়িগঙ্গার ঢেউয়ের ওপর তখন কেবল কতগুলো মুখ, বাবা, মা, দিদি, মাস্টারমশাই। যেন বুকের মধ্যে বেত্রাঘাত, ধুকধুকিতে ঢেঁকির পার। টানে টানে অল্প সময় নানির ঘাটে এসে ওঠে। নানি তখন কাঁথা মুড়ি দিয়ে বাতি নিয়ে ঘাটের ওপরে বসে। বগলের কাছে সলিমার মুখে আলো পড়েছে। ছেলেটির সংখ্যা, বুড়ি হয়তো এবার বাড়তি পয়সা দাবি করবে। 1 ঘন্টা তো কখন কাবার। পার থেকে বুড়ির গলা ভেসে আছে, অমাঝিরা, কোষাডিঙার লগে এক পোলা রেনি দেখছো? বড় নৌকা তখন বুড়ির ঘাটের কাছে লগি ঠেলে দাঁড়িয়েছে। হাল মাঝি জবাব দেয়, ধৈরা লইয়া আইছি, পোলায় তো আইজ বুড়িগঙ্গায় যাইতো। ছেলেটি ততক্ষণে কোষাডিঙায় নেমে আসে। বুড়ি বাতি নিয়ে তাড়াতাড়ি এগোয়, মুখে বলে, অয় আল্লাহ গো, এই পোলারে কি জিনে ধরছে? ছেলেটির গায়ে আলো পড়ে। সে ডিঙা থেকে নেমে কঞ্চির লগি কাদায় পোতে ডিঙার দড়ি বেঁধে দেয়, কিন্তু বুড়ির দিকে চায় না।
বড় নৌকা লগি তুলে পশ্চিমে চলে যেতে থাকে। মাঝিরা তখন নিজেদের মধ্যে কথা বলা বলি করছে। বুড়ি এসে ছেলেটির হাত ধরে। নয়া মাঝির হাল তবিয়ত তখন খুবই খারাপ। সলিমার চোখের পাতা পড়ে না। ইন্দুর পোলাটারে সত্যি জিনে পেয়েছে কিনা তার সুরমাটানা চোখে তখন সেই জিজ্ঞাসা। নয়া মাঝি বলে, নানি আমার পয়সা নাই। নানি অবাক বলে, পয়সা? পয়সার কি কাম? আপনার ভাড়ার পয়সা। বুড়ির গলায় তখন স্নেহ, বিদ্রুপ, হাসি সকল মিলে খেলা করে। বলে, আরে আমার হজরত রে, তোর পয়সার লেইগানি বইয়া রইছি, দুধের পোলারে ডিঙা দিছি, জলে ডোবে না সাপে খায়, হেই চিন্তায় মরি। তোর বাপ মায়ের কি জান রে, তারা না জানি কি করতে আছে, বাড়িতে নিয়ে যাইতে পারবি? বাপ মায়ের কথা উচ্চারণ মাত্রই বুকে যেন শেল হেরে যায়। ও কোনো রকমে বলে, পারুম। বুড়ি তৎক্ষণাৎ হাত ছেড়ে দিয়ে বলে, তবে জাগা। নয়া মাঝি যেমন ছুটে এসেছিল তেমনি ছুটে যায়। পথে পথে দোকানে দোকানে বাতি, গাড়িতে বাড়িতে বাতি। ডিঙার খোঁজে যাবার বেলায় রোজ যত বারন্ত মনে হয়েছিল, এখন ফেরার বেলায় সন্ধ্যারাত্রিকে যেন মাঝরাত্রি দেখছে। বড় রাস্তা থেকে গলির মুখে এসে নিঃশ্বাস প্রায় বন্ধ। স্বয়ং ঢাকেশ্বরীর ওপরেও যেন ভরসা রাখা যাচ্ছে না। গলিতে ঢুকতেই এক জানলায় আলো, সেখানে তখন পড়া চলছে। সকলের খেলা কখন ভেঙেছে। ঘরে ঘরে সবাই বই খাতা নিয়ে পড়তে বসে গিয়েছে। আর ও এখন ফিরছে, গায়ে ওর এখনো দোলাইয়ের জলের গন্ধ। আর একটু ঢুকতেই সাড়া পড়ে যায়। প্রথমে চোখ পড়ে এক প্রতিবেশীর, তারপরে আর এক প্রতিবেশীর। ছেলেটির নাম ধরে সবাই বলে, আইছে আইছে, যার অর্থ খোঁজাখুঁজি অনেকক্ষণ ধরেই চলছে। তারপরেই একটা দোতলা বাড়ির থেকে একটা আলো ছুটে আসে। দিদি, তার পিছনেই মা। গেল গেল, নয়া মাঝির প্রাণটা বুঝি ভয়েই যায়। মায়ের গলায় শোনা যায়, কই দেখি, কই ও? তারপরেতেই ঠাস ঠাস, আরে জম রে, আরে মরণ রে, তোর মুন্ডু রাখুম না। যেন মুন্ড বলি দেবার জন্যই এত খোঁজাখুঁজি হা হুতাশ। মা আর দিদির কথাবার্তাতেই বোঝা যায় ইতিমধ্যেই থানায় খবর দেবার কথা চিন্তা করা হয়েছে। দরজার কাছেই ছোট আদালতের বিচার শুরু হয়। আসামিকে বাবার কাছে নিয়ে যাওয়া হবে কিনা? মায়ের অভিমত, না, সন্ধ্যা আহ্নিক করে উনি এখন একটু মহাভারত নিয়ে বসেছেন, ওর কাছে কাল সকালে হাজির করলেই হবে। দিদির অভিমত তা নয়, উচ্চ আদালতের সাজাটা এই রাত্রেই হোক, ওর ইচ্ছা। শেষ পর্যন্ত মায়ের কথাই থাকে। দিদি আসামিকে নিয়ে উপস্থিত করে পড়ার ঘরে। মাস্টারমশাই রয়েছেন আর মেজদার চোখে রাগ না ঘৃণা বোঝা যায় না, সেই রকম একটা কিছু। ওর নাকের পাটা ফোলানো, ওর হাতে শাস্তির ভার থাকলে ডগলাস ফেয়ারব্যাঙ্কসের তামেচা কাকে বলে বুঝিয়ে ছাড়ত। তারপরে কবুলের পালা। কবুল করতেই হয়, কেবল বুড়িগঙ্গার প্রসঙ্গ বাদ দিয়ে। কবুলের পর হাত মুখ ধোয়া, তারপরে মাস্টারমশাইয়ের সামনে ঠ্যাং ফাঁক করে কান ধরে দাঁড়িয়ে থাকা। হায় মাঝি, পাপের কি ভরাডুবি! কিন্তু কেউ কি জানতো, কান ধরে যখন দাঁড়িয়ে তখন ওর চোখে বুড়িগঙ্গার ঢেউ। রাত্রে খেয়ে যখন দিদির পাশে শোয়ে, বাতি নিভে যায়, ওর ঘুম জড়িয়ে আসা চোখে বুড়িগঙ্গা ভাসে। হাল মাঝির হুঁকার শব্দ আর জিজ্ঞাসা, কি আছে সেখানে, কিসের খোঁজে? আজ এখন ইছামতি পার হয়ে চলেছি এক অচেনা গ্রামের পথে। সেই ছেলেটিকে দেখি আমার রক্তে, আমার প্রাণে, আমার মন জুড়ে বসে। এই যে দরবেশ পুছ করে, আপনি কোথায় বেরিয়েছেন, কিসের খোঁজে? কি জবাব দেব ওকে? সেই ছেলেটি বলতে পারেনি, আমিও পারি না। তখন সেই ছেলেটির চোখ জোড়া ছিল রূপের তৃষ্ণা, বুড়িগঙ্গার রূপ, ওপারের রূপ। আজও তাই দেখি, দু চোখ ভরা তৃষ্ণা তৃষ্ণা। কিন্তু কিসের খোঁজে? সেই অরূপের কি নাম কে জানে? বেরিয়েছি অনেক কাল, চলেছি কালান্তরে। এখন ভাবি, এই মানুষ আর প্রকৃতির রূপের হাটে অরূপের নাম যদি দিই মনের মানুষ, তবে কেমন হয়? কিছু হয় না, কেবল বলতে হয়, কোন মানুষে সেই মানুষ আছে, থাকে কোথায়, চলে কোন আজবের কলে। দরবেশকে কিছু বলতে পারি না। হঠাৎ হাঁক ওঠে, এই যে মামুদ গাজী, একটু নাম হবে নাকি? দরবেশ দাঁড়িয়ে পড়ল। আশেপাশে ঘর, বিরাট বট গাছের নিচে ছায়ায় মুদির দোকান। দোকানি ডাক দিয়েছে। আরো দু একজন গাছের নিচে উটকো হয়ে বসে। এতক্ষণ যাকে জানা ছিল দরবেশ বা সাই বাবা বলে, সেটা অবশ্যই নিজের মনে মনে জানা। আসল পরিচয় জানা গেল, ইনি মামুদ গাজী। গাজী ডুবকিতে ডুপ ডুবকি শব্দ তুলে বললে, তা হবি না কেন, নাম নিয়েই তো বেরিয়েছি। আমাকে ডাক দিয়ে বলল, আসেন বাবু, আপনাকেও একটু শোনাই। বলে গাজী ছোলা থেকে বের করলো ঘুঙুরের গোছা। সেটা জড়ানো বাঁ হাতের আঙুলে, ডান হাতে ঠোকা দিল ডুবকিতে। অনেকটা ছড়া কাটার মতো শুরু করলো, আমি গুরু করব শত শত, মন্ত্র করব সার, যার সঙ্গে মন মিলবে দায় দিব তার।
দুকলি আওড়াবার পর খানিকক্ষণ চলল ডুবকি ঘুঙুরের তাল মেলানো। বোধহয় একেই বলে আসর জমানো। ডুবকিতে যে এত রকমের বোল ফোটানো যায় আগে জানা ছিল না, তাও ওই শ্রীহস্তে। আঙুল তো নয়, মরচে পড়া লোহার ডান্ডা, বোধহয় ঘা দিলে পাথর ভাঙে। আর ডুবকির চামড়া তো সামান্য, কিন্তু সামান্য ও পলকা মিহি চামড়াখানি দেখছি গোদা আঙুলের প্রেমে মজেছে। একবার ভাব দেখো, তা হবে। কাটা গাছে ফুল ফোটে, তার রূপ দেখে মরি, গন্ধে ভোমরা হতে স্বাদ। এই বিকট কিম্ভূত পাথরের চাংড়া দেখো গিয়ে, তার গায়ে কেমন হরেক রঙে সুন্দরী ফুল ফুটে আছে। কার রসের ধারা কোন বিজনে বহে কে জানে। অধম মাঝি, মামুদ গাজী, গাজীর হাত পলকা ডুবকি, কাঁটা গাছ রূপের ফুল, পাথর চাংড়া সুন্দরী ফুল, এদের মিলজুলের রসের ধারা কোন বিজনে বহে কে জানে। কিন্তু গাজী বাবুকে কেন বিপদে ফেললে? গ্রাম জুড়ে সে তার আসর বসাক, বাবু যাক তার আসরে। গাজী আছে মহাপ্রাণী ধান্দায়, মুর্শিদের নামের মজদুরি করবে সে। বাবুর তো কোনো খোঁজ জানা নেই। বাবুর বরং সেই জানাতেই যাওয়া ভালো ছিল। ভালো ছিল আরও এক কারণে, গাজী তো দুহাত তুলে বাজাচ্ছে, মাথা নিচু, চোখ বোঝা, মাঝে মাঝে পিছনের বাবরিতে ঝটকা লাগছে। এদিকে শ্রোতার দল বাবুর দিক থেকে চোখ সরাতে পারে না। বাবুর রূপ দেখে নয়, মানুষকে যায় কোথায়, গাজী কেন গান শোনাতে চায়, এখানে কেন, ঘুরে ফিরে চোখে চোখে সেই এক কথা। নৌকাতে যেমন গাজীর ছিল। কিন্তু তার আগে এদিকে শোনো, গাজী কেমন তাল ধরিয়ে দিয়েছে। প্রথমে শিরদাঁড়ার কাছে কোথায় একটা তাল অনুভব করছিলাম, ওদিকে বটতলার একজনের কোমরে দোলানি লেগে গিয়েছে। আমার কোমর দোলেনি, পায়ের আঙুলে তাল শুরু হয়েছে, ভিতরে জোড়া তাল লেগেছে, সর্ব অঙ্গে ফাঁকি দিলেও পায়ের আঙুল মানেনি। তারপরে আকাশের দিকে মুখ করে গাজী সুর করে হাঁক দিলে, ওহে দেল আমারে বলে দেও না। ইতিমধ্যে আসরে অনেক শ্রোতা জুটে গিয়েছে, অধিকাংশই এলো ছুটে। তারা কেউ দিগম্বর, কেউ দিগম্বরী। ভিড়ের মাঝে এসে পড়ে তখন হাত চাপা দিয়ে লজ্জা ঢাকাঢাকি। বোধহয় ওদিকে খেলাঘরের ভাত ফুটে যায়, ছেলের বিয়ে আটকে থাকে, মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাবার মুখেই ডুবকি ঘুঙুরের ডাক পড়েছে। কচি কচি হাতে পায়ে মুখে রাজ্যের ধুলা কাদা, তবে সকলেরই শরীর একেবারে হাট করে খোলা নেয়। কারুর কারুর ফ্রক, ইজের জামা, মায় 5 হাতি দূরে শাড়ি জড়ানো পাকা গেন্নিটিও আছে। তাদের সঙ্গে বড়রা এলো হেঁটে হেঁটে। আহ, ছাওয়ালগুলো নে শবত জানে না। বটতলায় গাজী মামুদের আসর, এই সব নয়, আসর আছে আরও। একটু চোখ তুলে দেখতে হবে। হ্যাঁ, ওই যে বেড়ার ফাঁকে, দাওয়ার নিচে, গাছগাছালির আড়ালে ডাগরিদের চোখ যদি বা দেখে থাকো, ঘোমটা সরতে দেখা যায়নি। ওই রকমই কেরামতি। নজর যদি বা চলে, আসল ভাঙতে পারবে না। তার মানে কেবল খেলাঘরের ঘরকন্নাতেই বেয়াজ পড়েনি। গেরস্তের ঘরকন্না এখন মামুদ গাজীর লুটের মাল। পড়শিনীদের ঘোমটার ফাঁকে চোখের ঝিলিক হাসির ছটা দেখেই বোঝা যায় ঘরকন্নার দম ফাঁপড়ে। গাজী পেরে এনেছে নীল আকাশ, গায়ে দিয়েছে এই প্রথম শীতের বাতাস। গাজী বৃন্দাবনের কালা নাকি? না, মুর্শেদ নামের মজুরা। তার চড়া গলায় তখন একটু চাপ লেগেছে, তাল মিলিয়ে গাইছে, এখন আমার মনের মানুষ কোথা পাই, যার তরে মন খেদে প্রাণ কান্দে সব্যদাই, ওহে দেল। গান থামিয়ে তাল দিতে দিতেই হাঁক দেয়, কেউ যদি জানেন তয় বলি দেন। দেল মুর্শেদ নয়, বটগাছের তলায় যদি কেউ জানেন গাজীর মনের মানুষ কোথায়, তাহলে বলে দিন। কিন্তু প্রস্তাবনায় ছিল, গুরু করব শত শত মন্ত্র করব সার। এ গান যে সে গান নয় তা বোঝা যায়। বোধ হয় সেটা ছিল তার গৌরচন্দ্রিকা। তাল দিতে দিতে গান ভেজেছে আলাদা। তার কথা শুনে কেউ কেউ হাসে। গাজী আমার দিকে চেয়ে চোখ ঘুরিয়ে হাসে, তাতে আবার একটু ধন্দভাবের ভুরুর কাঁপন। গাজী যেন মন কাজী, যেন আমাকে পুচ করে, বাবু কি জানেন? জানি না কিছুই, কিন্তু ফাটা চৌচির মুখের ওপর থেকে চোখ সরাতে ভুলে যাই। কেন মুখ এই সকালের নীল আকাশ না ইছামতির আরশি জল, কিসের খোঁজে বেরোনো, সেই কথাটাও ভুল করিয়ে দেয় যেন। আর আরশিতে কি আমাকে দেখে? ততক্ষণে আবার শুরু হয়ে যায়, যার তরেতে মন ভুলেছে আমারে, বলবে কে সে কোথায় আছে, তারে না দেখে যে হিয়া ফাটে, সদা মন তাপে জ্বলে যায়, মনের মানুষ কোথা পাই, ওহে দেল। গাজী আলখাল্লা উড়িয়ে মারে 3-4 পাক। গানের শেষে ডুবকি ঘুঙুর বেজে ওঠে জোরে। তারপর দেখো গাজীর নিজের কোমর দোলানি। কিন্তু মুর্শেদ কয় জামানার কত মুলুকে ধুলা যে জমিয়ে রেখেছে আলখাল্লায়, তার হিসাব কে রাখে? শহর হলে বলা যেত ছ্যাকরা মোটর চলে গেল। আবার গান, তারে দেখা পাবার আসে, কত করে খুঁজি বেড়াই দেশে বিদেশে, দেখি কতখানে কত জানে তার দেখা না পাই, যারে পুছি তার কথা রে, ঘোলায় পড়ে সে জন ঘোরে বলতে না রে, বলে আমার প্রাণ জুড়াবে, এমন ব্যথার ব্যথি কেহ নাই, এখন মনের মানুষ কোথা পাই, ওহে দেল।